আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ট্রাভেল লাভার্স, আমি ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজ আমি আছি বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ও আধুনিক শহর বেইজিং, চায়নাতে। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বেইজিংয়ের কিছু অসাধারণ জায়গা, শান্তিময় বেহাই লেক, রঙিন শপিং স্ট্রিট, ওয়াংফুজিং পেডেস্টাইন স্ট্রিট, রোমাঞ্চকর শিলিংজিয়া গ্লাস ব্রিজ, বিলাসবহুল শপিং হ্যাভেন সিল্ক স্ট্রিট, লাক্সারি ট্রেডিং সেন্টার, থিয়েনমেন স্কোয়ার, ফরবিটেন সিটি, আর শেষ করব বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবন্দর বেইজিং ডাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই ভিডিওতে আপনি পাবেন ভ্রমণ টিপস, সম্পূর্ণ ট্রাভেল খরচ আর এমন কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা যা হয়তো আপনার চাইনিজ ট্রিপকে আরও স্মার্ট ও সহজ করে তুলবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আমাদের আজকের বেইজিং অভিযাত্রা। তো বন্ধুরা, অলরেডি আমরা বিহাই পার্ক, বেইজিংয়ের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এক প্রাচীন রাজবাড়ির উদ্যানে এসে পড়েছি, যা 12শো শতাব্দী থেকে বিভিন্ন রাজবংশে উন্নয়ন লাভ করেছে। আমাদের টিকিট প্রাইস ছিল 15 RMB। এখানে পার্কের জমির পরিমাণ প্রায় 69 হেক্টর এবং এর মধ্যে 39 হেক্টরেই জলভিত্তিক লেক অঞ্চল। এখানে বড় লেকের মাঝখানে আছে সাদা ধাপা স্তূপা, যা খুবই পরিচিত ভিজিটর স্পট। গ্রীষ্মের সময় বিশেষভাবে জনপ্রিয় লেকে বোট রাইড ইচ্ছা করলে নেওয়া যায়। পার্কে রয়েছে পুরানো পেভিলন, বাগান, মাটির পাথর ও কণ্ঠযুক্ত পরিবেশ, যা খুবই শান্তিপূর্ণ মনোরম। সন্ধ্যার পর সাদা ধাপা ও লেকের প্রতিফলন, পরিবেশ একদম জাদুর মতো হয়। সকাল বা বিকালে ভালো সময়, কারণ ভিড় কম হয় এবং আলো ভালো হয় ছবি তোলার জন্য। লেকে বোর্ডে উঠতে ইচ্ছা করলে আগে দেখে নিন বোর্ডের ধরন ও নিরাপত্তা। বিহাই লেক থেকে আমরা এখন এসে পড়লাম ওয়াংফুজিং পেডেস্টাইন স্ট্রিট। ওয়াংফুজিং স্ট্রিট বেইজিংয়ের কেন্দ্রীয় একটি পেডেস্ট্রিয়ান শপিং স্ট্রিট। বেশিরভাগ অংশে গাড়ি চলাচল বন্ধ থাকে, পায়ে হেঁটে ঘোরার জন্য খুব সুবিধাজনক। এখানে আধুনিক বড় BIG শপিং মল, আন্তর্জাতিক ব্র্যান্ড, সুইটেবল কফি ও রেস্তোরাঁ রয়েছে, ঐতিহ্যবাহী দোকান ও হাট বাজার। খাবার স্টলে অনেক ভিড় থাকে, অনেক রং চং করে শপিং মুড দেখা যায়। এই রাস্তা এখন প্রায় 1.6 কিলোমিটার দৈর্ঘ্য। এই স্ট্রিটে প্রায় 280টি উপরে ব্র্যান্ড দোকান আছে। এখানে আপনি পাবেন আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ড, স্থানীয় হ্যান্ডিক্রাফটস, সিল্ক, চা, স্মার্ট গ্যাজেট, সব ধরনের শপিং অপশন আছে এখানে। সন্ধ্যার পর বা রাতের দিকে ভালো আলো হয়, ভিড়, জীবন্ত পরিবেশের মজা বেশি। দিনের বেলাও ভালো, কিন্তু রাতের দৃশ্যে অন্যরকম ভিন্ন রূপ দেখা দেয়। আন্তর্জাতিক ব্র্যান্ড হবে একটু দামি, স্থানীয় হ্যান্ডিক্রাফট বা স্মার্ট গিফটস হলে একটু দরদাম করে কেনা যেতে পারে। স্ট্রিট ফুড মজা করবে আপনাদের, কিন্তু সব জায়গায় ইংরেজি মেনু নেই বা স্বাদ আপনার সাপেক্ষ নাও হতে পারে। একটু খোঁজ নিয়ে খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। এটি জনপ্রিয় ট্রাভেল স্পট, তাই আপনার ব্যাগ পার্স ভালো করে রাখুন, বিশেষ করে রাতের দিকে। বেইজিংয়ের পুরানো ও নতুন সংস্কৃতির মিশ্রণ পাবেন এখানে। আধুনিক ব্র্যান্ড, অনেক বছরের পুরনো ঐতিহ্য পাবেন এখানে। আমরা এখানে চকলেট টেস্ট করে চকলেট নিয়েছিলাম, বেশ
সংমিশ্রণ। এখানে চকলেটগুলো বেশি বাদামের সাথে সংমিশ্রণ। যিনি চকলেট খেয়েছেন উনি সম্পর্কে আমার ব্রাদার ইন ল, উনি একজন FCPS ডক্টর। উনি চিটাং ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ শাখায় বসেন এবং ওখানেই উনি ওনার চেম্বার আছেন। উনি ফিজিক্যাল মেডিসিনের ডক্টর। শপিং ছাড়াও এখানে হাঁটা, ছবি তোলা, রাত ভ্রমণ, স্থানীয় ফুড ট্রাই করা, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। একদিনের ভ্রমণে খুব ভালো একটা জায়গা হবে যদি আপনি শহরের হাইলাইটস দেখতে চান। আমি আপনাদেরকে সম্পূর্ণ আমার ট্রাভেলে কত খরচ হয়েছে বলবো আপনাদের। তো প্রথম পর্বে আমার ছিল ঢাকা টু চিংয়ের সাংহাইতে আমি 2 রাত স্টে করেছিলাম এবং তারপর আমরা বুলেট ট্রেনে করে বেজিং গিয়েছিলাম এবং বেজিং গ্রেট ওয়াল এবং অ্যাক্রোবেটিক শো ইত্যাদি আমরা অলরেডি দ্বিতীয় সিরিজে দেখিয়েছি। আজ আমার লাস্ট সিরিজ। তো আমি বলেছিলাম আপনাদেরকে বলবো, আমরা আসলে গিয়েছিলাম 8ই জুন থেকে 14ই জুন 2025। এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমার 6 দিনের প্যাকেজ। আমি হিসাবটা যদি আমি নিজে করেছি, এটা পার পার্সন হিসাবে হিসাব দিচ্ছি। গত কোরবান ঈদের পরের দিন ছিল আমার এই যাত্রা। তো আমাদের আসলে গ্রুপ ভিসা করিয়েছিল। তারপর আমি পার পার্সন মনে করলাম 10,000 টাকা এবং কোরবান ঈদের পরের দিন আমরা ফ্লাই করেছিলাম, সেই জন্য আমাদের প্লেন ফেয়ার একটু বেশি ছিল, প্রায় 48,000 টাকার মতন বলেছে আমাদের। তো যাও, হয়তোবা প্লেন ফেয়ার 40-42 হাজার টাকায় পাওয়া যায়। তো আগেই বলে রাখি, যেহেতু আমি প্যাকেজের মাধ্যমে গিয়েছি তাই সব এক্স্যাক্টলি হিসাব নাও মিলতে পারে। বন্ধুরা, শুধুমাত্র আপনাদের একটি ধারণা দিচ্ছি সুবিধার জন্য। যদিও এটি একটি লাক্সারি হলিডে প্যাকেজ ছিল, আমি আপনাদেরকে RMB-তে বলার চেষ্টা করব। তবে আপনারা এক RMB সমান 18 টাকা বা 18 টাকা 50 পয়সা হিসাব করে নেবেন। প্যাকেজ কোম্পানি কোনো কিছু হিসাব দেওয়ার কথা নয়। তারা কি করবে, কোথায় রাখবে, কি খাওয়াবে, কোথায় নিয়ে যাবে, কি রাইড আছে বা কি দেখাবে আগে আমাদের বিস্তারিতভাবে বলে দিয়েছে এই টাকার ভিতর। পুরো হিসাব দেওয়ার পর আপনাদের প্যাকেজ প্রাইস বলছি আমি। যদিও আমি নিজেও এইমাত্র ক্যালকুলেশন শুরু করেছি আপনাদের জন্য, আমার নিজের জানার জন্য। ওকে বন্ধুরা, শুরু করা যাক। ভিসা ফি 10,000 টাকা এবং প্লেন ফেয়ার 48,000 টাকা। ঢাকা টু সাংহাই হংকিয়াও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর আমি জাস্ট বোঝার জন্য বলছি, এয়ারপোর্ট থেকে আমাদেরকে পার্ক হোটেলে নিয়ে গেছে। আমি এখানে 50 RMB ভাড়া ধরলাম। তারপর সাংহাই যেটা আমাদেরকে নিয়ে গেছিল ফরেস্টাল পার্ক ইন রেডিসন হোটেলে উইথ ব্রেকফাস্ট। হোটেল ভাড়া ছিল 2 নাইটস 24,000 টাকা, ডবল রুম। তো আমি 2 নাইট ছিলাম, 12,000 টাকা, মানে 600 RMB ধরেছি। তারপর হোটেল থেকে নানজিং প্যাডেস্টাইন রোড যাওয়া, সেখানে 50 RMB ধরলাম। তারপর নানজিং প্যাডেস্টাইন থেকে কিংহুংদাও রোড ক্রুজে যাওয়া, সেখানেও আমি 40 RMB ধরেছি। ক্রুজে চড়া মানে ক্রুজের রাইড 150 RMB, এটা ফিক্সড। তারপর রাতে ডিনার খাওয়া পার পার্সন। আসলে এখানে একটি কথা বলে রাখি, যদিও পার পার্সন আমাদের 200 RMB করে লেগেছে। যে আমি গুয়াঞ্জোতে ভাত, ভাজি বা ডাল, মাছ বা মাংস একজনের জন্য 50 থেকে 60 RMB আমার কাছ থেকে নিয়েছে একটি আইটেম দিয়ে। তো ওই সময় বাংলাদেশে 1,000 টাকা পড়ে প্রায়। তো আর এখানে 8-10 আইটেম খাওয়া মিনিমাম 200 RMB হবে আমার মতে। যাই হোক, তারপর দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা পার্ক রেডিসন হোটেল থেকে জুজিয়াও এনসিয়ান টাউনে গিয়েছিলাম। সেটা আমাদের হোটেল থেকে 48 মাইল দূরে ছিল। তো সেখানে আসা যাওয়া আমরা 200 RMB ধরেছি। সেখানে টিকিট ছিল 60 RMB। এগুলো আসলে আপনারা বুঝতে পারবেন, আমার যদি 3টা এপিসোড দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ সব কিছু আমি যা বলছি সবই আপনারা বুঝতে পারবেন। জুজিয়াও এনসিয়ান টাউনে নৌকাতে চড়তে আলাদা ভাড়া দিতে হবে। তারপর সেখান থেকে আমরা ইউএন গার্ডেন অ্যান্ড শপিং মলে যাওয়া 40 RMB। ইউএন গার্ডেন টু দ্য ওরিয়েন্টাল পাল রেডিও অ্যান্ড টিভি টাওয়ারে যাওয়া 40 RMB। সেখানে 263 মিটার উপরে উঠা, টিকিট প্রাইস ছিল 200 RMB। আরও উপরে উঠলে আরও ভাড়া বেশি দিতে হবে, টিকিট প্রাইস বেশি হবে। তারপর সাংহাইতে দ্বিতীয় দিন রাতে বুফে ডিনার করেছিলাম এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখানে 200 RMB খরচ গিয়েছিল। তৃতীয় দিন পার্ক হোটেল থেকে আমরা সাংহাই হংকিয়াও রেলওয়ে স্টেশনে এসেছি, সেখানে 55 RMB ধরলাম।
যাওয়ার প্রাইস। সাংহাই টু বেইজিং বাই বুলেট ট্রেন হাই স্পিড, সেখানে ট্রেন রেন্ট পড়েছিল আমাদের 662 RMB, সময় লেগেছিল 4 ঘন্টা 20 মিনিট। তারপর বেইজিং সাউথ রেল স্টেশন থেকে অ্যাক্রোবেটিক শো দেখার জন্য CBD এরিয়াতে গিয়েছিলাম। সেখানে অ্যাক্রোবেটিক টিকিট ছিল আমাদের শোর টিকিট ছিল আমাদের 300 RMB। তারপর ডিনারে আসলাম আমরা জুসিকো এরিয়াতে, সেখানে 200 RMB আমাদের বুফে ডিনার প্রাইস পড়েছিল 200 RMB, মানে 3500 টাকা। ডিনার করে মেট্রোপলিটন লিডো হোটেল বেইজিংয়ে আসলাম, ভাড়া ধরলাম 55 RMB। তারপর আমি আপনাদেরকে পরে বলছি, কারণ আমরা অলরেডি শিলিংজিয়া গ্লাস ব্রিজে এসে পড়েছি। তবে উল্লেখ্য যে কার ভাড়া করার চেয়েও বাসে করে ঘোরার মজাই আলাদা, কারণ বাস থেকে আশেপাশে সব কিছুর সুন্দর ভিউ দেখা যায়, যেটা রেন্টে কার বা উবার থেকে দেখা যায় না। চতুর্থ দিনে আমরা লিডো হোটেল থেকে 3 নাইটস স্টে করেছিলাম। সেখানে আমরা প্রাইস ধরেছি 970 RMB 3 নাইটস পার পারসন। তারপর গ্রেট ওয়ালে আসলাম। গ্রেট ওয়ালে আসার টিকিট ছিল আমাদের 200 RMB। বাসটা ও যাওয়ার ভাড়া ধরেছি 300 RMB শাটল বাসের প্রাইস সহ। তারপর গ্রেট ওয়াল থেকে বিহাই লেক গিয়েছিলাম, সেখানে আমরা 40 RMB ধরেছি। বিহাই লেক থেকে ওয়াংফু জিং পেডেস্ট্রিয়ান স্ট্রিটে গিয়েছিলাম, সেখানে ধরেছি 50 RMB। তারপর রাতে ডিনার খেলাম, সেখানেও আমরা গড়ে 200 RMB ধরলাম। 200 RMB মানে 3500 টাকা বাংলাদেশি টাকায়। অলরেডি আমরা শিলিংজিয়া গ্লাস ব্রিজে এসে পড়েছি। আমি এখন আপনাদের পরে বাকি কথা পরে বলবো। আসলে এটা যদিও স্বাভাবিক অনুভূতি, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে। আমার এত ভয় লাগছে যেটা বলার মতো না। আসলে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় খুব ভয় লাগছে। আর যদি আমরা কেবল কারে করে যাওয়ার সময় আমার খুব একটা ভয় লাগেনি। তারপর এখন একটু নার্ভাস বোধ করছি এই সিঁড়ি দিয়ে ওঠার সময়। সিঁড়িগুলো উঁচু এবং প্রকাশ্য সিঁড়িতে একটু ভয় লাগছে আমার। আমি ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি, খুব ঠান্ডা মাথায়, ঝটিকা না করে খুব শান্তভাবে, এবং আমি হাত রেল ধরে চলছি যাতে নিরাপদ বোধ হয়। মাঝপথে একটু বিরতি দিয়েছিলাম আমি, এবং মনে করেছিলাম যে আবার নিচে নেমে যাব, এবং পরে আমি একটু বিশ্রাম নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, এবং আমি নিজেকে নিজে বলছি আমি চাই এই অভিজ্ঞতা ভরপুর উপভোগ করতে। আমি এমনভাবে চলছি যাতে আমার পায়ের ধাপ ঘুরিয়ে উঠতে নিরাপদ হয়। আমার আসলে খুব বেশি ভয় লাগছে। আমি চেয়েছিলাম আবার নিচে ফিরে নামবো, কিন্তু অন্যদের দেখে আমি সেটা আর করলাম না। আসলে আমি এত ভয় পেয়েছি যেটা বলার মতো না। আমার সাফোকেশন হচ্ছিল। তারপরও আমি যদিও আমার সাথে আমার ব্রাদার ইন ল ছিল, উনি তো FCS ডাক্তার, আপনাদের আগে বলেছি, উনি আমাকে সাহস দিয়েছেন, এবং ছোট বাচ্চাদের দেখে আমি সাহস করেছি উঠার জন্য। যাক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমরা উপরে উঠে এসেছি। এটা এত রোমাঞ্চকর, এত অ্যাডভেঞ্চার যেটা বলার মতো না। যে কেউ এখানে ভয় পেয়ে যাবে। প্ল্যাটফর্ম ও ব্রিজের উচ্চতা, অবস্থান এবং প্রকৃতির দৃশ্য আসলে সত্যি উপভোগ করার মতো। এখানে আসলে ছোট বাচ্চারা যদিও এসেছে, কিন্তু তারা তো বুঝতে পারছে না
সাংঘাতিক ভয় অনুভব হচ্ছে আমার। উঁচুতে দাঁড়ানোর ভয়, কাচের ধাপের উপর হাঁটার অনুভূতি সত্যি এক অন্যরকম জগৎ। এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আশেপাশের চারিদিকের ভিউ খুবই সুন্দর। এই প্ল্যাটফর্মটি প্রায় 396 মিটার, 1300 ফুট উচ্চতায় গলির ধারে সংযুক্ত। কাঁচ দিয়ে তৈরি, তাই নিচের গ্লোরিয়া বা গভীরতা একদম নিচে দেখতে পাওয়া যায়, যা উচ্চতার ভয়কে বাড়িয়ে দেয়। প্ল্যাটফর্মের কাচের মেঝে এমনভাবে বানানো যাতে নিচের গর্জ এবং গাছ পাহাড় স্পষ্ট সব কিছু দেখা যায়, যা ভ্রমণকে রোমাঞ্চকর করে তোলে। নিরাপত্তার জন্য রেলিং বা হ্যান্ডেল রয়েছে যদিও, কিন্তু হাঁটার সময় নিজের সীমানা নিজে বুঝে চলতে হবে, বিশেষ করে যদি ভয়ের অনুভূতি বেশি লাগে আপনাদের। শিলিঞ্জিয়া এলাকা পুরোপুরি পাহাড়ি, চারিদিকে সবুজ গাছ, গভীর উপত্যকা আর পাথুরে পর্বতমালা। এত ভয় লাগছে যেটা বলার মতো না। এখানে আপনারা যদি না আসেন তাহলে এটা আন্দাজও করতে পারবেন না যে কি পরিমাণে ভয় লাগে। আমি সত্যি সত্যি আপনাদের বলছি, আজ আমাদের 5ম দিন। আজ আমরা হোটেল থেকে এই শিলিঞ্জিয়া গ্লাস ব্রিজে আসলাম। এখানে আমাদের ভাড়া পড়েছিল আসা যাওয়া 300 RMB এবং টিকিট ছিল 200 RMB। আসলে আমি একটু বেশি করে আপনাদের দেখাচ্ছি, কারণ এত কষ্ট করে গিয়েছি, সেজন্য পুরো জিনিসটাই যদিও আমি ভিডিও করেছি, আমি অনেক কিছু কাটছাট করেছি, তারপরও দেখাচ্ছি আপনাদের বেশ কিছুক্ষণ ধরে। যদি আপনাদের তাড়াহুড়া থাকে তাহলে আপনি ইচ্ছা করলে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। কাচের নিচের প্রতিচ্ছবি চারপাশে মেঘ আর পাহাড়ের ছায়া মিলিয়ে এক অসাধারণ ভিউ তৈরি করে। তো বন্ধুরা, আপনারা একটু দেখতে থাকুন। এখানে দাঁড়িয়ে মনে হয় আপনি পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছেন। একটু ভয় লাগে, কিন্তু ভয়টা রোমাঞ্চে পরিণত হয়। এটাই শিলিঞ্জিয়া গ্লাস ব্রিজের আসল আকর্ষণ। উপরে দাঁড়িয়ে নিচে তাকালে আপনি দেখতে পাবেন গভীর গিরিখাত বেলি, যেটা মেঘে ঢাকা থাকে। মনে হবে আপনি আকাশে ভাসছেন। শীতকালে চারপাশে বরফে জমে গেলে এই জায়গা স্বপ্নের মতো সাদা রাজ্যে পরিণত হয়। এটি একটি 360 ডিগ্রি কাচের প্ল্যাটফর্ম, যা প্রায় 32 মিটার পর্যন্ত পাহাড়ের বাইরে ঝুলে আছে। কাচের উপর দিয়ে হাঁটলে মনে হয় নিচে একদম গভীর খাত দেখা যাচ্ছে, এই বুঝে পড়ে যাব। অনেকের জন্য এটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ নিচের দিকে স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। কাচের মেঝের অনুভূতি ভঙ্গুর মনে হতে পারে, যদিও প্রকৃতপক্ষে মজবুত নির্মাণ হয়েছে। কিন্তু আমার কাছে পুরোটাই, আমি যখন হাঁটতেছিলাম তখন আমার কাছে লাগছে পুরোটাই নড়ছে, এবং সত্যি সত্যি নড়ছে। আপনারা নিজেরা যখন আসবেন তখন নিজে উপলব্ধি করতে পারবেন। মাঝে মাঝে দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখছি এবং ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। তো আসলে আপনাদের কি পরামর্শ দিব, আমি নিজেই তো হতবাক হয়ে গিয়েছি। হাঁটার আগে স্বস্তিকর এবং নিরাপদ জুতা পরা ভালো। স্লিপ করে এরকম ধরনের জুতা পরা সত্যি ঝুঁকিপূর্ণ। এত প্রচণ্ড ভয় পাওয়ার পরও মোটামুটি আমরা উপরের দিকে উঠেছিলাম, কিন্তু এখন দেখছি তার থেকে নামতে আরও অনেক বেশি ভয় লাগছে।
একদম খাড়া সিঁড়ি, তাহলে বুঝতেই পারছেন খুব শান্তভাবে নামতে হবে আমাদের। যদিও অনেক বেশি ভয় লাগছে, তারপরে কিছু করার নেই। এখন ভয়ে বুকে আমার ধুক ধুক শব্দ হচ্ছে, তারপরে নামতে তো হবে। আল্লাহ আল্লাহ আকবর। মাঝপথে বিরতি নিয়ে নিচের দৃশ্যে একটু দেখুন, ধীরে ধীরে বলুন আমি শান্ত, আমি নিরাপদ। এই ইতিমধ্যে নিজেকে একটু প্রস্তুত করলাম। কয়েক মিনিটে চোখ বন্ধ করে নিচের দিকে কল্পনা করুন, ধীরে ধীরে সামনে তাকিয়ে হাঁটার আগেই ভয় মেটানোর চেষ্টা করুন। আসলে এত সুন্দর জায়গা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। কারণ গ্রেট ওয়াল তেমন খুব একটা ভয় ছিল না। এই জায়গাটা শিলিঞ্চিয়া গ্লাস ব্রিজ গ্রেট ওয়াল থেকে অনেক বেশি ভয়ের জায়গা। গ্রেট ওয়ালের কেবল কারও খুব ভালো ছিল, কিন্তু এখানে কেবল কারটা কেমন মানে খোলা খোলা, এবং এখানে ভয়টা বেশি লেগেছে। যদিও কেবল কারে মোটামুটি তারপরও ভয় লাগার পরও আমরা যেতে পেরেছি, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় এত উঁচু যেটা অনেকেরই ভয় লাগবে। তারপরও এত সুন্দর একটি জায়গা দেখার জন্য আসলাম, দেখলাম। পর্যটকরা এখান থেকে দারুণ প্যানোরামিক ভিউ পান। পুরো উপত্যকা এক ছবির মতো লাগে, সত্যি অকল্পনীয়। শিলিঞ্চিয়া গ্লাস ব্রিজ শেষ করে আমরা এখন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মিস মে আমাদের যে গাইড ছিলেন, তিনি আমাদের বলছেন এখন আমাদেরকে যে শপিং সেন্টারে নিয়ে যাবে তার নাম লাক্সারিয়াস ট্রেডিং সেন্টার সিল্ক স্ট্রিট। এটা বেজিংয়ের অন্যতম জনপ্রিয় শপিং সেন্টার, যেটা স্থানীয়ভাবে সিল্ক স্ট্রিট মার্কেট নামেও বেশ পরিচিত। এই মার্কেটটি একসময় ফেক মার্কেট বা বার্গেইন শপিং সেন্টার হিসাবে বিখ্যাত ছিল, কিন্তু এখন অনেক দোকান বেশ উন্নত হয়েছে। এখানে আপনি পাবেন কাপড়, জ্যাকেট, কোট, স্যুট, টি শার্ট, জুতো, ব্যাগ, ওয়ালেট, ঘড়ি, সানগ্লাস, জুয়েলারি ও সিল্ক প্রোডাক্ট, বিশেষত চাইনিজ সিল্ক, শাড়ি, স্কার্ফ, স্মারক, গিফট আইটেম, ছোট ইলেকট্রনিক্স পণ্য। মিস মে আমাদের বলছে এখানে দাম খুব বেশি বলে শুরু করে, তাই দর কষাকষি করতেই হয়। অনেক দোকানদার ইংরেজি বলতে পারে। প্রথমে দাম 70-80% পর্যন্ত কমানোর চেষ্টা করুন আমাদের বলছে, এবং বলছে মার্কেটের ভিতরে রেস্টুরেন্ট, কফি শপ, এটিএম, টয়লেট আছে। মার্কেটটি 5-6 তলা বিল্ডিং, পর্যটক সবসময় ভরা থাকে। এক জায়গায় অনেক পণ্য পাওয়া যায়। দাম কমাতে পারলে ভালো মানের পণ্য সস্তায় কেনা যাবে। কিভাবে দর কষাকষি করলে ভালো দাম পাবে আমাদেরকে বলছে, কোন তলায় কোন পণ্য পাওয়া যাবে। সিল্ক স্ট্রিট আগে ছিল একটা ওপেন স্ট্রিট মার্কেট, কিন্তু এখন এটি একটি আধুনিক 6 তলা বিশিষ্ট কাচের বিল্ডিং। এখানে প্রায় 1500টির উপরে দোকান আছে এবং প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। তো দর কষাকষির নিয়ম আমাদের শিখিয়ে দিচ্ছে। দোকানদার প্রথমে অনেক বেশি দাম বলবে, ভয় পাবেন না। প্রথমে যা বলে তার 25-30% প্রস্তাব দিন। তারা না বললে আপনি হেসে একটু হাঁটতে শুরু করুন। 70-80% সময়ে তারা আপনাকে ডেকে নেবে। পণ্য কিনলে তারা বেস্ট ফ্রেন্ড বলবে, এটা তাদের ব্যবসায়িক ভদ্রতা। এবং আমাদেরকে বলছে কি কি কিনলে ভালো হবে। চাইনিজ সিল্ক স্কার্ফ বা টাই, কফি, ব্র্যান্ড জুতো, ব্যাগ ভালো মানের হলে চিনতে একটু কষ্ট হয়, ঘড়ি, সানগ্লাস, গিফট আইটেম,
এসব কিনতে বলছে। এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় চাইনিজ এবং ওয়েস্টার্ন ফুড কোর্ট আছে। নিচে স্টারবাক এবং কয়েকটি স্থানীয় কফি শপও পাবেন আপনারা। এবং কিছু টিপস দিচ্ছে আমাদের, ক্যাশ রাখুন, সব দোকান কার্ড নেয় না, রসিদ চেয়ে নিন যদি দামি কিছু কিনেন, ছবি তোলার আগে অনুমতি নিন এবং মনে রাখবেন দর কষাকষির সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করুন। আপনি এখানে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের জিনিস পাবেন। এবং বলছে যারা বেজিং ভ্রমণে আসেন তারা সিল্ক স্ট্রিট অবশ্যই একবার ঘুরে দেখেন। কেউ রুম থেকে ফুড সার্ভিসে খানার অর্ডার দিলে এই রোবটটি খানা নিয়ে যায় সেই রুম নাম্বারে। শুনে ও দেখে একটু অবাক লাগলো, কি বলেন? সকালে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা এখন রওনা দিব। আজ আমাদের ষষ্ঠ দিন। আমরা থিয়ানানমেন স্কোয়ার ও ফরবিডেন সিটির উদ্দেশ্যে যাব। যদিও বৃষ্টি হচ্ছে তারপরও যেতে হবে, কারণ আজ বিকালে আমাদের ঢাকার ফ্লাইট। যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা ফরবিডেন সিটিতে আসলাম। আমাদের টিকিট আগেই কেটেছে 60 RMB এবং থিয়ানানমেন স্কোয়ার মূল প্রবেশ ফ্রি, তবে রিজার্ভেশন আবশ্যক। থিয়ানানমেন বেইজিং শহরের হৃদয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় পাবলিক স্কোয়ারগুলোর একটি। মিং রাজবংশের সময় 1417 সালে সম্রাট ইয়ংলে এই স্কোয়ারের মূল নকশা তৈরি করেন। যদিও আমরা লাইনে দাঁড়িয়েছি, কিন্তু বৃষ্টির জন্য প্রচুর বড় লাইন, তবুও প্রায় আমরা 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে আছি। হয়তো একটু বন্ধ রেখেছে ওনারা। এটি চীনা জাতির ঐক্য ও শক্তির প্রতীক। জাতীয় দিবস, সামরিক প্যারেড এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। এটি এমন এক স্থান যেখানে চীনের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির প্রতিচ্ছবি একসাথে দেখা যায়। থিয়ানানমেন স্কোয়ারে চীনের সংসদ ভবন আছে, চীনের ইতিহাস ও শিল্পের বিশাল সংগ্রহ আছে এখানে, এবং এখানে মাও সেতুং এর দেহ সংরক্ষিত আছে। আর ফরবিডেন সিটি হলো চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কমপ্লেক্স, প্রায় 600 বছর পুরানো, এবং আজ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমাদের খুবই খারাপ লাগছে, আমরা দেখতে পাচ্ছি না। হয়তো আমরা এখন কিছুক্ষণ পর আমরা এখান থেকে চলে যাব। এখানে একসময় 24 জন সম্রাট মিং ও চিং রাজবংশে বসবাস করেছেন। 1406 সালে শুরু হয় এবং 1420 সালে সম্পূর্ণ হয়। মিং রাজবংশের সম্রাট ইয়েলে 1911 সালে রাজতন্ত্র পতনের পর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি প্যালেস মিউজিয়াম নামেও প্রতিষ্ঠিত হয়। পুরো এলাকাটি প্রায় 7,20,000 বর্গ কিলোমিটার। প্রাসাদের চারপাশে বিশাল দেওয়াল ও খাল রয়েছে। যাক, আমরা খুব আফসোস নিয়ে এসে পড়লাম, আমরা দেখতে পারলাম না। ফরবিডেন সিটিতে আছে সম্রাট সিংহাসনের কক্ষ, অনুষ্ঠান এবং প্রশাসনিক কাজের জায়গা, সম্রাট ও রানীর বিশ্রাম এলাকা। বন্ধুরা, পঞ্চম দিন আমরা রাতে বুফে এক ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম। সেখানেও প্রায় 200 RMB মতো পড়েছে আমাদের। ষষ্ঠ দিন আজ ফরবিডেন সিটি থেকে এয়ারপোর্ট 100 RMB ধরলাম। তো আমাদের টোটাল কস্ট আমি নিজে ক্যালকুলেশন করে দেখেছি, আমাদের টোটাল কস্ট পড়েছে 1,65,000 টাকার মতো। আর ট্যুর এজেন্ট নিয়েছে আমাদের কাছ থেকে 1,72,000 টাকা। এই 6 দিনে শুধু দুপুরের লাঞ্চ ছিল আমাদের, বাকি সমস্ত খরচ এবং প্রতিদিন ডিনার আমাদের ট্যুর এজেন্টের খরচ করেছে। যদিও খরচ একটু বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে, তবে আমি যদি নিজে বা 2 জন মিলে যেতাম তাহলে এই 6 দিনের প্রোগ্রাম আমার কমপক্ষে 9-10 দিন লাগতো, যেহেতু সবকিছু বুঝে শুনে যেতে হতো। তবে কার বা উবার থেকে বাস নেওয়াতে আমি পার্সোনালি খুব বেটার ফিল করেছি। চারিদিকের অনেক কিছু উপভোগ করতে পেরেছি, যেহেতু বাস অনেক হাই। যদি আমরা ট্যুর ছাড়া গেলে হয়তো খরচ কিছুটা কম হতো, কিন্তু অনেক ঝামেলাও হতো, কারণ সব জায়গায় রাইড, যেমন বুলেট ট্রেনের টিকিট, হোটেল, শাটল বাস, কেবল কার এবং অন্যান্য রাইড সবকিছু ইনারা আগে থেকেই করে রেখেছে। ট্যুর এজেন্টের নাম যদি আপনাদের লাগে তাহলে আমাকে নক করবেন, আমি সবকিছু বলে দেব। যদিও এটি একটি লাক্সারি হলিডে ট্যুর ছিল, ওরা হয়তোবা 8 থেকে 10,000 টাকা লাভ করেছে আমার মনে হচ্ছে। বেইজিং ডাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো চীনের বেইজিং শহরের সবচেয়ে আধুনিক ও অন্যতম বড় আন্তর্জাতিক বিমানবন্দর। 25শে সেপ্টেম্বর 2019 সালে উদ্বোধন হয়। বিখ্যাত স্থপতি জাহা হাদিদ ও তার টিম এটি ডিজাইন করেছেন। এই এয়ারপোর্টের ডাকনাম স্টারফিশ এয়ারপোর্ট, কারণ এর আকৃতি তারকার মতো। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম টার্মিনাল বিল্ডিং। একে বলা হয় স্মার্ট এয়ারপোর্টও, কারণ এখানে ফেস রিকগনিশন, রোবট গাইড, স্বয়ংক্রিয় লাগেজ সিস্টেম আছে।
কেমন লাগলো আমার আজকের এই বেজিং ট্যুর। বিহাই লেক এর সৌন্দর্য, শিলংজিয়া গ্লাস ব্রিজের ভয়ঙ্কর রোমাঞ্চ, সিল্ক স্ট্রিটের শপিং, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। বৃষ্টির জন্য থিয়ানমেন স্কোয়ার, ফরবিডেন সিটি দেখতে পারলাম না। যা হোক, তাও আল্লাহ যা দেখিয়েছেন তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ, কারণ আমি নিয়মিত নিয়ে আসি নতুন দেশ, নতুন শহর আর সত্যিকারের ভ্রমণ অভিজ্ঞতা। কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে কোন শহর বা দেশ দেখতে চান। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ট্রাভেল করুন, এক্সপ্লোর করুন আর হাসিমুখে থাকুন। আল্লাহ হাফেজ।